প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে আমার বন্ধু মহাজাদু জানে নামে ভিডিও পোস্ট করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে সুইজারল্যান্ডে শান্তি আলোচনা বয়কট করলেন ইরানের প্রতিনিধি দল। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ আনিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে আমার বন্ধু মহাজাদু জানে নামে একটি ভিডিও পোস্ট করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে তিনি বলেছেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানব পুঁজিবাদ, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার উপর নিবদ্ধ করা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই আমরা বাংলাদেশ এবং মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনোয়ার ইব্রাহিম জানান, আর্থিক উন্নয়ন ও উভয় দেশের মানুষের সহযোগিতার অনেক সম্ভাবনা আছে। অন্যদিকে মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায় 18 ঘন্টার মালয়েশিয়ার সফর শেষে তিনি চীনে গেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বার্তা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আমার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ডক্টর ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মালয়েশিয়া সরকার এবং তার বন্ধুভাবাপন্ন জনগণের যে বন্ধুত্বপূর্ণ মনোভাব ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করেছে তাতে আমরা গভীরভাবে অভিভূত। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়। সোমবার কলকাতার নিউটাউনের এক হোটেলে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে দলের 60 জন বিধায়ক এবং কলকাতা পুরসভার 70 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সেখানে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা বাধ্যতামূলক, কিন্তু 2022 সালের পর কোনো নতুন কমিটি হয়নি। সেই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। এরপর কণ্ঠভোটে অরূপ রায়কে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এই মুহূর্তে ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না, এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার। সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক বা চুক্তির ভিত্তিতে দুই দেশ নতুন করে আলোচনায় বসেছে। পরবর্তী ধাপের আলোচনা মূলত 3টি গুরুত্বপূর্ণ বিষয় হবে। এগুলো হচ্ছে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবানন পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনার জন্য উভয় দেশের প্রতিনিধিদের সমন্বয়ে 3টি কারিগরি দল গঠন করা হয়েছে। স্থায়ী সমঝোতা করতে 60 দিনের সময় নির্ধারণ করা হয়েছে, তবে উভয় পক্ষ চাইলে এই সময় বাড়ানো যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকির কারণে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বয়কট করেছেন ইরানের প্রতিনিধি দল। মঙ্গলবার ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, আলোচনার মাঝপথে তিনি জানতে পারেন ট্রাম্প ইরানের রাষ্ট্রপতি, প্রতিনিধি দল এবং ইরানে নতুন করে সামরিক হামলার হুমকি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় তিনি মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে জানিয়ে দিয়েছেন, ইরান কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। তারপর ইরানি প্রতিনিধি দল বৈঠকটি সমাপ্ত ঘোষণা করে সভাকক্ষ ত্যাগ করে। পরে অবশ্য মার্কিন প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে আরেকটি জরুরি বৈঠক করার জন্য জোরালো আকুতি জানালেও ইরানি প্রতিনিধিরা রাজি হননি। এদিকে আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যানের পর কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানি প্রতিনিধি দলের আবাসস্থলে গিয়ে দেখা করেন। এ সময় ইরানি স্পিকার মধ্যস্থতাকারীদের সাফ জানিয়ে দেন, আমেরিকানদের সঙ্গে তারা আর কোনো ধরনের সংলাপে বসবেন না, শুধু কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গেই তারা আলোচনা চলতে পারে। এরপর কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানের প্রতিনিধি দলের সঙ্গে নিবিড় আলোচনা করেন। প্রায় 80 মিনিট এই আলোচনা শেষে একটি যৌথ বিবৃতি দেয়া হয়।
এর আগে গেল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তেহরান যেন অবিলম্বে লেবাননে তাদের অর্থপুষ্ট প্রক্সি বা গেরিলা গোষ্ঠীগুলোকে ঝামেলা করা থেকে বিরত রাখে, নইলে ইরানে আবারও খুব শক্ত আঘাত করবে আমেরিকা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি এমন হুমকি দিয়েছেন। বলেছেন, আবারও হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করলে পৃথিবীতে ইরানের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। প্রয়োজনে আমেরিকা পুরো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিবে। ওই সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পর্কে ট্রাম্প বলেন, পেজেশকিয়ান মুখ সামলিয়ে কথা না বললে ইরানের বাকি অংশও নিয়ন্ত্রণে নিয়ে নেবে আমেরিকা। এদিকে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি অমান্য করলে ইরানের বিরুদ্ধে যা করা প্রয়োজন তাই তিনি করবেন। ইরানের যেসব অর্থের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, চুক্তি অনুযায়ী সেই অর্থ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষিজাত খাদ্য সামগ্রী কেনার জন্যই ব্যবহার করার কথা। ওই অর্থ শেষ পর্যন্ত খাদ্য কেনার মাধ্যমেই আবার আমেরিকায় ফিরে আসবে। এ সময় ট্রাম্প আরও বলেন, ইরানের জনসংখ্যা 9 কোটি 10 লাখ। দেশটির সরকার জনগণকে খাওয়াতে পারছে না, তাদের খাবারের খুব প্রয়োজন। অন্যদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিয়েছে, অবমুক্ত হওয়া অর্থ কোন খাতে এবং কিভাবে খরচ করা হবে সেই সিদ্ধান্ত নেবে ইরানের সরকার। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের 1200 কোটি ডলার বা $12 বিলিয়ন রাষ্ট্রীয় আর্থিক সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপ শেষে এই সমঝোতা হয়েছে। মঙ্গলবার ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিপাফ বলেছেন, অর্থ অবমুক্তের পাশাপাশি তেহরানের জ্বালানি তেল ও পেট্রোরাসায়নিক বা পেট্রোকেমিক্যালের ওপর মার্কিন নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, 1 আগস্ট পর্যন্ত ইরান আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য অবাধে বিক্রি করতে পারবে। ইরান যুদ্ধের খরচ মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রায় $80 বিলিয়ন প্রয়োজন। ইতোমধ্যে বিষয়টি সিনেটরদের জানানো হয়েছে। তবে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এখনও কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই আবেদন জমা দেয়নি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে কংগ্রেসের সদস্যদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন। এ ব্যাপারে দ্য ওয়াল স্ট্রিট জার্নালেও প্রতিবেদন হয়েছিল। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনে জানিয়েছেন, প্রশাসনের কাছ থেকে যুদ্ধ সংক্রান্ত একটি বাড়তি খরচের প্রস্তাব আসলে পর্যালোচনা করা হবে। শুধু ইরান পরিস্থিতির কারণে নয়, আমেরিকার গোলা বারুদ ও সামরিক সরঞ্জামের ঘাটতি পূরণে কাজ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার কারণে আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে অপরিশোধিত তেল পরিবহন ব্যাপক বেড়েছে। এ কারণে বিশ্বে তেলের দাম অনেকটাই কমে গেছে। এ কারণে মঙ্গলবার বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের তেলের দাম ব্যারেল প্রতি সামান্য কমে হয়েছে $77.70। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার ভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও ব্যারেল প্রতি কমে হয়েছে $73.74। এর আগের কার্যদিবসেও বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় 3% বেশি কমেছিল। সোমবার প্রায় 20 লাখ ব্যারেল তেল বোঝাই দুটি ট্যাঙ্কার গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করেছে। ইসরায়েলের জন্য চিরবৈরী দেশ ইরানের চেয়েও বড় এবং গভীর দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করছে তুরস্ক, এমন দাবি করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র মারিভ। ওই পত্রিকায় প্রকাশিত বিশেষ সামরিক বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক বর্তমানে আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী। পাশাপাশি দেশটি নিজস্ব প্রযুক্তিতে তাদের প্রতিরক্ষা খাতের প্রায় 80% চাহিদা পূরণে স্বনির্ভরতা অর্জন করেছে। এই সক্ষমতা দেশটির সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তুর্কি সামরিক বাহিনীর এই অভাবনীয় আধুনিকীকরণ ও নিজস্ব প্রযুক্তির ব্যবহার সক্ষমতা দেশটির আঞ্চলিক প্রভাব বিস্তারে বড় ভূমিকা রাখছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।